হ্যালো চিচ্ছা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা কবিতা পড়বো, যে কবিতাটির নাম হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। আমরা এই ভিডিওতে মাত্র 24টা এমসিকিউ এবং কিছু সৃজনশীল ও লাস্টে যেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে ওগুলো খুবই গুরুত্বপূর্ণ, ওগুলো নিয়ে আলোচনা করব। তো কিংবদন্তির কথা এই কবিতাটি থেকে বিভিন্ন বোর্ডে কতগুলো প্রশ্ন এসেছে তোমার কোনো ধারণা নেই। প্রতিবার এই কবিতাটি থেকে কিছু না কিছু একটা হলেও প্রশ্ন হয়েছে। সেটা হতে পারে এমসিকিউ, সৃজনশীল কিংবা সংক্ষিপ্ত প্রশ্ন। সৃজনশীল অর্থাৎ ক নম্বরে যে প্রশ্নগুলা। তো আমি কিংবদন্তির কথা বলছি, এখান থেকে আমরা আজকে মোস্ট ইম্পর্টেন্ট 24টা এমসিকিউ পড়বো। যে এমসিকিউগুলোর মধ্যে কিছু বোর্ড কোয়েশ্চেন 3 স্টার এবং 2 স্টার দেওয়া কিছু এমসিকিউ, পাঠ পরিচিতি, মূল ভাব, যেগুলোর টিকা মানে শব্দার্থ সবগুলো রয়েছে আজকের এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। 1 নম্বর এমসিকিউটা দেখো, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, এই চরণটিতে কার পিঠের ক্ষতকে নির্দেশ করা হয়েছে? উত্তর হবে কবির পূর্বপুরুষের। উত্তর হবে কবির পূর্বপুরুষের। 2 নম্বর এমসিকিউটা দেখো, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে? যে গভীর পরিচর্যা করবে তাকে জননীর আশীর্বাদ দীর্ঘায়ু করবে। 3 নম্বরটা দেখো, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় ভালোবাসা দিলে মা মরে যায়, চরণটির তাৎপর্য কি? দেশের জন্য সন্তানের মায়া ত্যাগ করা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় বিচলিত স্নেহ বলতে কবি কি বুঝিয়েছেন? আপন জনের উৎকণ্ঠা। আবু জাফর উবাইদুল্লাহ কি হিসেবে যুক্তরাষ্ট্রে যান? রাষ্ট্রদূত হিসেবে যুক্তরাষ্ট্রে যান। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলা থেকে পরীক্ষা আসার সম্ভাবনা একটু বেশি। 6 নম্বরটা দেখো, কমলের চোখ আবু জাফর উবাইদুল্লাহ কোন ধরনের রচনা? কাব্যগ্রন্থ। কমলের চোখ আবু জাফর উবাইদুল্লাহর কোন ধরনের রচনা? কাব্যগ্রন্থ। এগুলো সবগুলো বোর্ড থেকে নেওয়া বা বিভিন্ন সরকারি কলেজ থেকে নেওয়া, তো এগুলা খুব মোস্ট ইম্পর্টেন্ট। 7 নম্বরটা দেখো, কবির পূর্বপুরুষদের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, মানে রক্ত জবার মতো কি ছিল? ক্ষত ছিল। এটা সবাই জানো, সবাই পারবে। 8 নম্বরটা দেখো, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কি শুনবে? সে ঝড়ের আর্তনাদ শুনবে। যারা কবিতাটা ভালোভাবে পড়েছো তাদের কাছে এই প্রশ্নগুলো খুবই সহজ। 9 নম্বরটা দেখো, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ কোন কবির কবিতায় বিষয় হিসেবে বিশেষ প্রাধান্য পেয়েছে? এখানে হয়তো কিছু একটা মিস্টেক আছে, তো উত্তর হবে আবু জাফর উবাইদুল্লাহ। 10 নম্বরটা দেখো, আবু জাফর উবাইদুল্লাহ কত খ্রিস্টাব্দে বাংলাদেশের সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পান? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 1982 সালে। দেখো, 1982 সালে যখন তিনি কৃষি ও পানি সম্পদের মন্ত্রীর দায়িত্ব নেন, তার 2 বছর পরে বাংলাদেশ রাষ্ট্রদূতের দায়িত্ব নেন। এই যে 1984 সালে। আবু জাফর উবাইদুল্লাহ কত খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব নেন? 1984 সালে। আবু জাফর উবাইদুল্লাহর কবিতায় কোনটি বিশেষভাবে প্রাধান্য পেয়েছে? রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। কোনটি আবু জাফর উবাইদুল্লাহর কাব্যগ্রন্থ? সৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা। শাপথ শব্দের অর্থ কি? হিংস্র মাংসাশী শিকারী জন্তু। শাপথ শব্দের অর্থ হিংস্র মাংসাশী শিকারী জন্তু। ভালোবাসা দিলে মা মরে যায় পঙ্গক্তিতে কবির কোন অভিব্যক্তি প্রকাশ পেয়েছে? নান্দনিক। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দেখো 3 স্টার দেওয়া। নান্দনিক। ভালোবাসা দিলে মা মরে যায় পঙ্গক্তিতে কবির কোন অভিব্যক্তি প্রকাশ পেয়েছে? নান্দনিক। স্বাধীনতা শব্দের সমার্থক শব্দ কোনটি? স্বাধীনতা শব্দের সমার্থক শব্দ হচ্ছে মুক্তি। জিহ্বায় উচ্চারিত কোন শব্দকে কবি কবিতা বলে উল্লেখ করেছেন? মুক্ত শব্দকে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন সৃজনশীলের ক নম্বরে এই প্রশ্নগুলো এসে থাকে। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল বলতে কি বোঝানো হয়েছে? মানুষের ওপর অত্যাচারের ইতিহাস। আবু জাফর উবাইদুল্লাহ প্রথমত কোন পেশায় যোগদান করেন? শিক্ষকতা। অনেক কবি আছে যারা সাংবাদিকতা করেছেন, কিন্তু এই কবি মানে আবু জাফর উবাইদুল্লাহ ছিলেন একজন শিক্ষকতা, মানে তার পেশাটা শুরু হয় এটা দিয়ে। তো দীর্ঘদেহ পুত্র বলতে কি বোঝানো হয়েছে? সাহসী জাতি। সাহসী জাতি। টিকা, এই যে এই শব্দার্থগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় মূল প্রতিপাদ্য বিষয় কি? বাঙালির হাজার বছরের ইতিহাস। বাঙালির হাজার বছরের ইতিহাস। আবু জাফর উবাইদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ছেড়ে কোথায় যোগদান করেন? সিভিল সার্ভিসে। কোথায় যোগদান করেন? সিভিল সার্ভিসে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 23 নম্বরটা দেখো, মুক্তি সোনালীর চেতনায় আছে কবিতার আবেগ, বুক ভরা সূর্য সাহস। সাহিত্যের আবেগ। সাহিত্যের আবেগ মুক্তি সোনালীর চেতনায় নেই। 24 নম্বরটা দেখো, লাস্ট এমসিকিউ।
কবির বিবেচনায় অধিকারহীন বন্দিত্বের সামর্থক হবে চেতনাহীন জীবন। চেতনাহীন জীবন হবে না, কবিতাহীন জীবন, সংস্কৃতি শূন্য জীবন। তো এই ছিল 24টা এমসিকিউ। এই এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ। তুমি শুধু একবার ভালো করে কবিতাটি পড়ে নিও, তাহলে যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবে। এরপরে আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখব। তার আগে তোমাদের বলতে চাই, এই চ্যানেলটি শুধুমাত্র এইচএসসি ছাত্রছাত্রীদের জন্য। তো তুমি যদি এইচএসসি ছাত্র হয়ে থাকো কিংবা ছাত্রী হয়ে থাকো, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দাও। তো দেখো, এবার সৃজনশীল প্রশ্ন আমরা দেখি। সৃজনশীল প্রশ্নর আমরা সবগুলো পড়বো না, বা উদ্দীপক পড়বো না। প্রথমকার উদ্দীপকটা আমরা দেখতে পারি। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করিনিকো আমি উদ্যত কোনো খড়গের। তো এই একটা উদ্দীপক আমি পড়ছি না, তোমাদের সময় নষ্ট করছি না। এটা একটা বোর্ডে এসেছো, তুমি চাইলে স্ক্রিনশট কিংবা ভিডিও পোস্ট করে পড়ে নিতে পারো। দেখো ক নাম্বার এমসিকিউ, ক নাম্বার প্রশ্নটা, এই প্রশ্নটা যে কতটা ইম্পর্টেন্ট। দেখো, কিংবদন্তি শব্দের অর্থ কি? তোমরা জানো কি কিংবদন্তি শব্দের অর্থ কি? আচ্ছা, আমি তো শুনতে পাচ্ছি না তুমি কি বলছো। তো কিংবদন্তি শব্দের অর্থ কি একবার নিজে নিজে বলো। হ্যাঁ, যদি তুমি বলে থাকো জনশ্রুতি, তাহলে তোমার প্রশ্নের উত্তর ঠিক হয়েছে। তো এই ছিল কিংবদন্তি শব্দের অর্থে। তা আমি খ নাম্বারটাও দেখো, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, বুঝিয়ে লেখো। তো এটা তোমরা তোমাদের মতো করে লিখো, বা যাদের হয়তো তোমাদের গাইড নেই, এগুলো তার জন্যই তো ভিডিওটা তৈরি করা। তো দেখে নাও, এগুলো বানিয়ে লিখলে তুমি মার্ক পেয়ে যাবে। তারপর 2 নম্বরটা দেখো, আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটি কোন ছন্দে রচিত? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এটার উত্তর তুমি কি জানো? যদি জেনে থাকো তাহলে নিজে নিজে একবার বলার চেষ্টা করো। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটি কোন ছন্দে রচিত? উত্তর হবে গদ্য ছন্দে। 3 নম্বরটি দেখো, কিংবদন্তি শব্দের অর্থ কি? বললামই তো, জনশ্রুতি। তো এগুলো তুমি পজ করে উদ্দীপক প্রশ্ন পড়তে পারো, প্রশ্নের প্যাটার্নটা তুমি বুঝতে পারবে কিভাবে আসবে। এগুলো দেখো, বিভিন্ন স্কুল কলেজ কিংবা বোর্ড থেকে নেওয়া। তো এগুলা কিংবদন্তি শব্দের অর্থ কি, একই প্রশ্ন। তো দেখছো, সবগুলো দেখে নেবে। যে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কি? সত্য শব্দ হচ্ছে কবিতা। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ হচ্ছে কবিতা। কোনগুলো কবিতা? জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ মুক্ত শব্দ, মানে মুক্ত শব্দই হলো কবিতা। তারপর দেখো 3 স্টার দেওয়া একটা, পূর্বপুরুষের পিঠে রক্ত জবার মতো ক্ষত কেন? তারা কৃতদাস ছিলেন বলে। পূর্বপুরুষের পিঠে রক্ত জবার মতো ক্ষত কেন? কৃতদাস ছিলেন বলে। এরপরে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়বো, ওখানে এটার উত্তর দেওয়া আছে। এটার উত্তর আমি সঠিক দিতে পারলাম না। তো পরেরটা দেখি, আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় কোন বিষয়টি বিশেষভাবে প্রাধান্য পেয়েছে? কোনটা হতে পারে? যারা জানো কমেন্টে জানিয়ে। তো পরে আমি আর এগুলো পড়ছি না, আমরা সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাই। দেখো, কিংবদন্তি শব্দের অর্থ। কিংবদন্তি শব্দের অর্থ হচ্ছে জনশ্রুতি। কিংবদন্তি শব্দের অর্থ হচ্ছে জনশ্রুতি। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কি? জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ হচ্ছে কবিতা। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটি কোন ছন্দে রচিত? আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটি গদ্য ছন্দে রচিত। কোন ছন্দে? গদ্য ছন্দে রচিত। অভ্যুত্থান শব্দের অর্থ কি? দেখো, অভ্যুত্থান শব্দের অর্থ কি? এই অভ্যুত্থান শব্দের অর্থ হচ্ছে উত্থান বা জাগরণ। এই প্রশ্নটা অনেকেই ভুল করতে পারো, বা মনে থাকা একটু কষ্টকর। দেখো, অভ্যুত্থান এখান থেকেই চলে আসছে উত্থান বা জাগরণ। জাগরণটাও না মনে রাখলেও হবে, উত্থানটা মনে রাখতে পারো। তো ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করবে? লৌহখণ্ডকে যে প্রজ্বলিত করে, ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। মনে থাকবে সবাই। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি ছিলেন কৃতদাস। তিনি ছিলেন কৃতদাস। একটা সৃজনশীলে ছিল এরকম একটা প্রশ্ন। শস্যের সম্ভার কাকে সমৃদ্ধ করবে? যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে। 8 নম্বরটি দেখো, যে কবিতা শুনতে জানে না সে কার জন্য মরতে পারে না? যে কবিতা শুনতে জানে না সে সন্তানদের জন্য মরতে পারে না। কবিতার মুক্ত শব্দগুলো কোথা থেকে উচ্চারিত হয়? কবিতার মুক্ত শব্দগুলো জিহ্বা থেকে উচ্চারিত হয়। 10 নম্বরটা দেখো, কোথায় পলিমাটির সৌরভ ছিল? কবির পূর্বপুরুষের করতলে পলিমাটির সৌরভ ছিল। কোথায় ছিল? কবির পূর্বপুরুষের করতলে পলিমাটির সৌরভ ছিল। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নগুলা ভালোভাবে দেখে যে পরীক্ষার আগে। কবিতায় মুক্ত শব্দগুলো কোথা থেকে উচ্চারিত হয়? কবিতায় মুক্ত শব্দগুলো জিহ্বা থেকে উচ্চারিত হয়। কোথা থেকে? জিহ্বা থেকে উচ্চারিত হয়। কবি উচ্চারিত সত্যের মতো কিসের কথা বলেছেন? কবি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলেছেন। কবিতায় উল্লেখিত জানালাটি কেমন? দেখো, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। জানালাটি হচ্ছে উজ্জ্বল।
কোথায় পলিমাটির সৌরভ ছিল? কবির পূর্বপুরুষের করতলে পলিমাটির সৌরভ ছিল। জননীর আশীর্বাদ তাকে ধন্য করবে, যে গভীর পরিচর্যা করবে। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটির কবিকে আবু জাফর উবাইদুল্লাহ। তার করতলে পলিমাটির সৌরভ ছিল পূর্বপুরুষের পিঠে কেমন ক্ষত ছিল রক্ত জবার মতো। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় কোন ফুলের উল্লেখ করা হয়েছে? রক্ত জবা। তো এই ছিল হচ্ছে অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন, দেখে নিতে পারো ভিডিওটা পজ করে। তো আমি এগুলার পড়াচ্ছি না, মানে আমি বললে তোমাদের হয়তো বেশি সময় লাগবে, তো দেখে নাও এগুলা, মোস্ট ইম্পর্টেন্ট এগুলা। দিগন্ত শব্দের অর্থ কি? দেখো, দিগন্ত শব্দের অর্থ হচ্ছে দিকের শেষ সীমা। তো এই ছিল তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন। ভালো হবে তুমি যদি বই থেকে আরেকবার কবিতাটা সুন্দরভাবে পড়ে নাও, তাহলে যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজে দিতে পারবে। তো তুমি তো যদি এই পর্যন্ত এসে থাকো, তাহলে একটা লাইক দেওয়াই যায়।